নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। সেরা 11 নিয়ে মিমি রয়েছে আপনার সঙ্গে। এসআইআর এর নাম বাদ যাওয়ার অভিযোগে বুধবার মালদার কালিয়াচকে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি হয়। 7 বিচারককে ঘেরাও করে রাখা হয়, আর এতেই ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় সিবিআই বা এনআইএ কে দিয়ে তদন্ত করাতে হবে, আর এরপরই কড়া পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এনআইএ কে তদন্তভার দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে 6 এপ্রিল প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে এনআইএ কে। কথা বলবো সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে। সোমরাজ, প্রথমে সিবিআই কে তদন্তভার দিলেও পরে এনআইএ এর কথা বলা হয়েছে, কেন এই সিদ্ধান্ত বদল কিছু জানালো কমিশন? দেখো, কেন এই সিদ্ধান্ত বদল সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এনআইএ কেই তদন্ত দিতে চায় এবং সেই কারণেই এনআইএ কে তদন্ত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল দুপুরের পর থেকে যেভাবে দফায় দফায় মালদার কালিয়াচকে অবরোধ বিক্ষোভের ঘটনা এবং মালদার কালিয়াচকের বিডিও অফিসে জুডিশিয়াল অফিসারদের ঘেরাও করে রাখার ঘটনা, সেই ঘটনায় তুমি দেখেছো আজ সুপ্রিম কোর্ট কড়া পর্যবেক্ষণ এবং কড়া রায় দিয়েছে, এবং সেখানে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে বলেছিল সিবিআই বা এনআইএর মতো তদন্তকারী সংস্থাকে তদন্ত করাতে হবে এবং 6 তারিখের মধ্যে প্রাথমিক রিপোর্ট পেশ করতে হবে। সেই মোতাবেক দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ কে দিয়ে তদন্ত করানো হবে। আগামীকালকের মধ্যেই এনআইএ এর বিশেষ টিম কলকাতায় এসে পৌঁছাবে। তারা কলকাতায় এসে পৌঁছেই সরাসরি মালদার কালিয়াচকের উদ্দেশ্যে রওনা দেবেন এবং মালদার কালিয়াচকে পৌঁছে সেখানে কেস ডায়েরি তারা রাজ্য পুলিশের থেকে নেবে এবং তারপরেই তারা তাদের তদন্ত প্রক্রিয়া শুরু করবে। যেহেতু তুমি জানো সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে 6 তারিখের মধ্যেই তদন্তকারী সংস্থাকে প্রাথমিক রিপোর্ট দিতে হবে। শুধু তাই নয়, তদন্তকারী সংস্থার দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে ভার্চুয়ালি উপস্থিত থাকতে হবে শুনানি প্রক্রিয়া চলাকালীন সময়। সেক্ষেত্রে এনআইএ কে তদন্ত প্রক্রিয়া আগামীকাল থেকেই শুরু করতে হবে এবং আগামীকাল থেকেই এনআইএ তদন্ত প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের তরফে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে মালদার কালিয়াচকের ঘটনা তদন্ত এনআইএই করবে। ধন্যবাদ সোমরাজ। এসআইআর এ নাম বাদ যাওয়ার অভিযোগ প্রতিবাদে বুধবার মালদার কালিয়াচকে অশান্তি, 7 বিচারককে ঘেরাও, এতে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, আমি রাজনীতিকরণ চাই না। বুধবার রাত 2টো পর্যন্ত রিপোর্ট নিয়েছি। মৌখিকভাবে কড়া মন্তব্য করতে হচ্ছে। আমাদের কাছে খবর আসে 7 জুডিশিয়াল অফিসারকে কালিয়াচকে ঘেরাও করে রাখা হয়েছে। এর মধ্যে 3 জন মহিলা। রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন রেজিস্ট্রার, বলেন ব্যবস্থা নিতে, কিন্তু রাত 8:30 পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। স্বরাষ্ট্র সচিব আশ্বাস দিলেও উল্লেখযোগ্য পদক্ষেপ করা হয়নি। জুডিশিয়াল অফিসারদের জলটুকুও দেওয়া হয়নি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ সুপার বা জেলা শাসক যাননি। রাজ্যের ডিজিপি এবং স্বরাষ্ট্র সচিবকে ফোন করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এরপরে তারা প্রধান বিচারপতির বাড়িতে যান। সেখানে বৈঠকের পর 7 জন বিচারককে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার পরেও তাদের গাড়িতে ইট ছোড়া হয় এবং লাঠি দিয়ে হামলা হয়। এটি কোনো সাধারণ ঘটনা নয়। বিচার বিভাগের অফিসারদের মনোবল ভেঙে দিতে পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ, যাতে বিচার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া যায়। আমরা কাউকে নিজের হাতে আইন তুলে নিতে দেব না। এতে পশ্চিমবঙ্গ সরকারের গাফিলতিও রয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রশাসনিক গাফিলতির কথা জানিয়েছেন। তখন মামলাকারীর আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন, নির্বাচন কমিশন একাধিক আধিকারিককে বদলি করেছে রাজ্যের বাইরে, আমাদের কিছু করার নেই। সলিসিটর জেনারেল তুষার মেহতা তখন বলেন, বদলি সবসময়ই হয়। কমিশনের আইনজীবী ডিএস নাইডু বলেন, আইএএস আইপিএসদের বদলি নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে, সেটা খারিজ হয়ে গেছে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, সেটা নিয়ে প্রশ্ন তুলছি না। যারা এখন দায়িত্বে রয়েছেন তাদের নজরদারি বাড়াতে হবে। সরকার এবং বিরোধী পক্ষ সবার সমানভাবে এই ঘটনার নিন্দা করা উচিত। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, আমরা দায় এড়াচ্ছি না, আমাদের দায়িত্ব রয়েছে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আপনাদের পদক্ষেপ করা উচিত যাতে জুডিশিয়াল অফিসাররা নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারেন। এরপরেই কড়া নির্দেশ। নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের নির্দেশ, মালদার ঘটনার তদন্তভার সিবিআই অথবা এনআইএ কে দিতে হবে। কেন্দ্রীয় সংস্থা তদন্ত করে সরাসরি সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেবে। মুখ্য সচিব, ডিজিপি এবং মালদার জেলা শাসক ও পুলিশ সুপারকে শোকজ করা হলো। প্রত্যেককেই আগামী সোমবারের শুনানিতে অনলাইনে উপস্থিত থাকতে হবে। বিচারকদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। বিচারকদের বাড়িতেও কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। তাদের পরিবারের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। বিচারকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার যা যা পদক্ষেপ করার তা করবে।
যে সমস্ত জায়গায় আপত্তি জানানোর কাজ অথবা শুনানি চলবে সেখানে 3 জনের বেশি ঢুকতে পারবেন না, 5 জনের বেশি জমায়েত করা যাবে না। এই বিষয়টি নিশ্চিত করতে হবে রাজ্যের স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, জেলা শাসক এবং পুলিশ অফিসারদের। এদিন সুপ্রিম কোর্ট বলে, আমরা কাউকে জুডিশিয়াল অফিসারদের মনোবল ভাঙতে দেব না। রাজ্য প্রশাসন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, মুখ্য সচিব, ডিজিরা তাদের দায়িত্ব পালনে কার্যত ব্যর্থ। মামলাকারীর আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এই পর্যবেক্ষণ দয়া করে প্রত্যাহার করুন। প্রধান বিচারপতি সূর্যকান্ত তখন প্রশ্ন তোলেন, বুধবার যে ঘটনা ঘটেছে সেটাকে কি বলবেন? আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনের হাতে 15ই মার্চ থেকে সব ক্ষমতা চলে গেছে। কমিশন তাদের নিজেদের লোককে বসিয়েছে, প্রতিদিন প্ররোচনা দিচ্ছে, তার কারণেই এই ঘটনা ঘটছে। কমিশনের আইনজীবী তখন বলেন, আপনারা প্ররোচনা দিচ্ছেন। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্য নির্বাচন কমিশনার বিষয়টি ব্যক্তিগতভাবে নিয়েছেন, তাই বাংলায় সব আলাদা। নিউজ 18 বাংলা। এসআইআর এ নাম বাদের প্রতিবাদ, মালদায় ধুন্ধুমার। আর এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। মালদা এবং মুর্শিদাবাদে 3টে সভা করলেন, আর প্রতিটি সভা থেকে চড়ালেন সুর, নিশানা করলেন অমিত শাহকে। আপনারা জানেন এখন অ্যাডমিনিস্ট্রেশন আমার হাতে নেই, ল অ্যান্ড অর্ডার টোটালটাই আমার হাত থেকে কেড়ে ইলেকশন কমিশন হাতে নিয়েছে। আর ওরা হোম মিনিস্টার অমিত শাহর কথাই চলে, আমার কথাই চলে না। মালদার মুথাবাড়ি বিধানসভা আসনের কালিয়াচক 2 নম্বর ব্লক, এখানেই বুধবার ধুন্ধুমার। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদিঘি এবং সুতির সভা থেকে এ নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন এখন অ্যাডমিনিস্ট্রেশন আমার হাতে নেই, ল অ্যান্ড অর্ডার টোটালটাই আমার হাত থেকে কেড়ে ইলেকশন কমিশন হাতে নিয়েছে। আর ওরা হোম মিনিস্টার অমিত শাহর কথাই চলে, আমার কথাই চলে না। চিফ সেক্রেটারি চেঞ্জ হয়ে গেছে, হোম সেক্রেটারি চেঞ্জ হয়ে গেছে, ডিজি চেঞ্জ হয়ে গেছে, আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়ে ইলেকশন কমিশন এখানে সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছেন, একদিকে হোম মিনিস্টার আর একদিকে রাজ্যপালকে ডেকে নিয়ে। মুর্শিদাবাদ থেকে মালদায় যান তৃণমূল নেত্রী, বৈষ্ণবনগরে সভা করেন। মালদার ঘটনা নিয়ে এই সভা থেকেও সুর চড়ান। মালদায় কংগ্রেসীদের অত্যাচারে গন্ডগোলটা হলো, আমি বলছি ক্ষোভ আছে লোকের মধ্যে, আমারও ক্ষোভ আছে। সেই জন্যই সুপ্রিম কোর্টে গিয়ে ফাইট করেছিলাম। কি দরকার ছিল এই রায় বেরোনোর পরে জাজেদের আটকে রাখা? এটা কাদের প্ল্যান? যারা করেছে তাদের একটাকেও যেন ছাড়া না হয়, সে যেই হোক, কারণ এটা আমাদের দলের কোনো পরিকল্পনা নয়। আমরা দাঙ্গার পক্ষে নই। বাংলার সম্মান নিয়ে যারা খেলা করেছেন, একটা জায়গার জন্য সারা বাংলার বদনাম করেছেন আপনারা। আমাকে ভোট দেন বা না দেন আমার যায় আসে না, আমি দাঙ্গার পক্ষে নই। আমি বিজেপির সাথে 1 থেকে 100 ভাগ লড়াই করি। তাকে আপনারা অসম্মান করছেন কংগ্রেসের কথায়। কালকে যে ঘটনা মালদায় ঘটেছে, জানি না কারা করেছে, কিন্তু আমার কাছে কেউ কোনো খবর দেয়নি। কারণ এখানকার চিফ সেক্রেটারি আমার সাথে আজ পর্যন্ত কলন করেনি, আমাকে কোনো ইনফরমেশন এরা দেয় না। জানতে পারলাম রাত্রির 12টার সময় যে জাজেদের ঘেরাও করে রেখেছে। আমি মনে করি মানুষের ক্ষোভ থাকতেই পারে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর জুড়ে বিজেপির গেম প্ল্যান অনুযায়ী আমার ভবানীপুর কেন্দ্রেও জেনে রাখবেন, যেখানেও সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে, এখানেও ঢেলে বাদ দিয়েছে। বিজেপি অনেক পরিকল্পনা করছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পরিকল্পনার পুরো দোসর। অমিত শাহ চক্রান্তের ব্লুপ্রিন্ট তৈরি করছে। আর আমি অনুরোধ করবো, কেউ দাঙ্গায় যাবেন না। কোন গদ্দারের কথা শুনে এটা বিজেপি প্ল্যান। কালকে মালদায় একটা ঘটনা ঘটেছে, তাই নিয়ে সিবিআই দিয়েছে সুপ্রিম কোর্ট, এনআইএ দিয়েছে।
রাজ্যের যাদের শোকজ করেছে আমার কিছু বলার নেই, কিন্তু পুরো স্টেটকে একটা মালদার ঘটনা দিয়ে রাজ্যকে যেটা বদনাম করা হয়েছে, আন্দোলন করতেই পারেন, সেটা শান্তিপূর্ণ, যাদের গায়ে হাত দেবেন না। বাংলার ডেমোগ্রাফি জানেন না, আর আপনারা বলছেন ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। টোটালটাই অমিত শাহ করিয়েছে, টোটালটাই চক্রান্ত অমিত শাহ। ইলেকশন কমিশনকে দিয়ে তাকে রেজিগনেশন করতে হবে। আই ডিম্যান্ড, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর রেজিগনেশন ডিম্যান্ড করছি। অপদার্থ একটা স্বরাষ্ট্রমন্ত্রী, বর্ডার আটকাতে পারে না, দেশকে বাঁচাতে পারে না, শুধু বিজেপি করতে গিয়ে দেশটা সর্বনাশ করে দিয়েছে। সিবিআই করেছে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, এনআইএ করেছে। বিজেপির একটা গেম প্ল্যান জেনে রাখবেন, এখানকার নির্বাচন ক্যান্সেল করে রাষ্ট্রপতির শাসন জারি করা। আপনারা কি সেটা চান না আপনারা শান্তি চান? আপনাদের এখানেও কিছু কিছু কমিউনাল লোক ঢুকেছে যারা বিজেপির টাকায় হায়দ্রাবাদ থেকে উড়ে এসেছে, আর এখানে টাকা নিয়ে আপনাদের ভোট ভাগাভাগি করার চেষ্টা করছে। জয় জোহার, জয় বাংলা, ভালো থাকবেন সবাই। নিউজ 18 বাংলা। অন্যদিকে মালদার অশান্তি সংগঠিত অপরাধ বলে তো তৃণমূল শীর্ষ নেতৃত্বকে নিশানা শুভেন্দু অধিকারীর। সুজাপুরে যা ঘটনা ঘটেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই ঘটনাটা একটি সংগঠিত অপরাধ। এই সংগঠিত অপরাধ কলকাতা থেকে তৃণমূল কংগ্রেসের মাথারা সংগঠিত করেছেন, কার্যকর করার দায়িত্ব দিয়েছেন সাবিনা ইয়াসমিনকে, যিনি নিজের নির্বাচন কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে হেরেছেন। এই নির্বাচনেও নিজের নির্বাচন কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তাকে লড়াই করানোর বা লড়াই করার সুযোগ দেওয়ার সাহস দেখাতে পারেননি, এবং তিনি হলেন প্রধান কারিগর ইমপ্লিমেন্টেশন পার্টি। অবিলম্বে সাবিনা ইয়াসমিন সহ চক্রান্তকারীদের গ্রেফতার করা হোক। বুধবার মালদায় তুলকালাম, এসআইআর নাম বাদের প্রতিবাদে বিক্ষোভ, 7 বিচারককে ঘন্টার পর ঘন্টা ঘেরাও, জাতীয় সড়ক অবরোধ, আর এই নিয়েই ভোটের বাংলা সরগরম। গ্যারান্টি দিয়ে বলছি, যারা ওখানে ঘেরাও করে রেখেছে তাদের বেশিরভাগের নামই কিন্তু ভোটার তালিকায় আছে। শুধুমাত্র একটি অবরুদ্ধ করার জন্য, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য তৃণমূলের উস্কানিতে পুরো বিষয়টি হচ্ছে। সবাইকে কেটে দিয়ে তোমাকে রাজ্য মুখ্যমন্ত্রী চেয়ার দিয়ে দেবে, আহা লেবুন চুষাও, চুষে চুষে খাও। এইটা হচ্ছে ধান্দাবাজি, যেটা সুকান্তদের পার্টি করছে। রাস্তা অবরোধ, বিক্ষোভ, সাত বিচারককে প্রায় 8 ঘন্টা ঘেরাও, বিচারকদের গাড়ি ভাঙচুর, নাম বাদ যাওয়ার প্রতিবাদে বুধবার এভাবেই মালদায় ধুন্ধুমার। মালদার এই অশান্তি নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম, দরজা তুঙ্গে। এতক্ষণ ধরে ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ হয়ে আছে, 7 জন বিচারককে বা জুডিশিয়াল অফিসারকে তাদেরকে এইভাবে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, তাদেরকে আর আসতে দেওয়া হচ্ছে না। গ্যারান্টি দিয়ে বলছি, যারা ওখানে ঘেরাও করে রেখেছে তাদের বেশিরভাগের নামই কিন্তু ভোটার তালিকায় আছে। শুধুমাত্র একটি অবরুদ্ধ করার জন্য, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য তৃণমূলের উস্কানিতে পুরো বিষয়টি হচ্ছে। না, সবাইকে কেটে দিয়ে তোমাকে রাজ্য মুখ্যমন্ত্রী চেয়ার দিয়ে দেবে, আহা লেবুন চুষাও, চুষে চুষে খাও। কিছু করবে না, নির্বাচন কমিশনকে ফিট করে নিয়েছে, এসে দখল করে নেবো ক্ষমতা। আরে ক্ষমতা দখল করার জন্য পায়ে পায়ে মাটিতে লড়াই করতে হবে তৃণমূলের সাথে। তৃণমূল লড়াই করে এই জায়গায় এসেছে। এইটা হচ্ছে ধান্দাবাজি, যেটা সুকান্তদের পার্টি করছে।
দেখুন, কালিয়াচকের মতো জায়গা পশ্চিমবাংলায়, এটা একটা দগদগে ঘায়ের মতো। ওখানে হাইওয়ে করতে দেওয়া হবে না, আটকে দেওয়া হবে। ওখানে থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পুলিশ পালিয়েছিল। আজও দুষ্টতাকারী অনুপ্রবেশকারীরা ওখানে উৎপাত করছে। টিএমসির মনে হচ্ছে যে এরকম ধমকে চমকে নির্বাচন কমিশনকে আটকে দেবে, অফিসারদের আটকে দেবে। ওটা পারবে না। যত এটা হবে তত কড়া হবে নির্বাচন কমিশন। অমিত শাহ রাজনৈতিকভাবে বাংলাকে আক্রমণ করার জন্য যে ইস্যু খুঁজছিলেন, সেই ইস্যুটা তৈরি করে দেওয়ার জন্য সুপরিকল্পিতভাবে গতকাল কালিয়াচকের ঘটনা, মোথাবাড়ির ঘটনা ঘটানো হয়েছে। নিউজ 18 বাংলা। ভবানীপুর কেন্দ্রে আজ শুভেন্দু অধিকারী মনোনয়ন পেশ করলেন, আর তার আগে সভা মিছিল। উপস্থিত অমিত শাহ হাজরার মঞ্চ থেকে বেঁধে দিলেন এবারের ভোটের টার্গেট। বিজেপির পাখির চোখ 170। भवानीपुर वालों, पूरे बंगाल में परिवर्तन करने आपके हाथ में है। एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा, ठीक है ना? अब की बार 21 স্লোগান ছিল अब की बार 200 पार। শেষমেশ 77টি আসনে যেতে বিজেপি। 26-এ বিজেপির টার্গেট কি? গত কয়েক মাসে একাধিকবার বাংলায় এসে সভা করেছেন অমিত শাহ। জয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কিন্তু কোনো টার্গেট বেঁধে দেননি। সেটাই করলেন বৃহস্পতিবার। ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ। তার আগে সভা মিছিল। উপস্থিত অমিত শাহ হাজরার মঞ্চ থেকে ঠিক করে দিলেন টার্গেট। भवानीपुर वालों, पूरे बंगाल में परिवर्तन करने आपके हाथ में है। एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा, ठीक है ना? मगर मेरे पास एक शॉर्टकट है। अगर भवानीपुर वाले एक ही सीट जिता दे तो परिवर्तन अपने आप हो जाएगा। 294 আসনে লড়াই। ম্যাজিক ফিগার 148 আর বিজেপির টার্গেট 170। 170 থেকে আমরা শুরু করব। বাঙালি তৈরি হয়ে আছে। দুটো নির্বাচনের দিন খুঁজে খুঁজে পদ্মফুল চিহ্ন বার করবেন, বোতাম টিপবেন, বিজেপির যিনি প্রার্থী তিনি জিতবেন, বিধানসভায় পৌঁছবেন। অঙ্কের বিচারে শুধু নয়, যদি ভোটের মার্জিনও যদি দেখেন, সেই মার্জিনও আমরা অনেক এগিয়ে থাকবো। 21 সালে যে বলেছে 200 জিতবো, 77-এ আটকে গেছে। 26 সালে এসে সে নিজেই কমিয়ে ফেলেছে 170। নিশ্চিত পরাজয় বুঝে গেছেন। মুখ রক্ষায় এই ধরনের এখন এখানে প্ররোচনামূলক কথা বলে বেড়াচ্ছেন এবং সমস্ত রকম নগ্নাদ দিয়ে কাজ করছেন। ভবানীপুর হেভিওয়েট বিধানসভা কেন্দ্র, তৃণমূলের দুর্গ। প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আসনে বিজেপির বাজি শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তিনি মনোনয়ন জমা দেন। তার আগে হাজরা মোড় থেকে কালীঘাট পর্যন্ত মিছিল করেন। এই র্যালিতে ছিলেন অমিত শাহ। এরপর কালীঘাট থেকে অমিত শাহের গাড়িতে ওঠেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেন। शुभेंदु दा हमारे नंदीग्राम से लड़ना चाहते थे। मैंने शुभेंदु दा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना। और इनका रिकॉर्ड है, गत चुनाव में ममता बंगाल में सरकार तो बना पाई थी, मगर ममता दीदी नंदीग्राम में शुभेंदु दा के सामने चुनाव हार गई थी। इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी। बंगाल चुनाव में 15 दिन तक मैं बंगाल में ही रहने वाला हूं। आप सभी के साथ बातचीत करने का बहुत मौका मिलने वाला है, मगर मैं आज यहां आया हूं हमारे चारों प्रत्याशियों के नामांकन के लिए और विशेषकर
शुभेंदु अधिकारी के नामांकन के लिए चुनाव के पहले ही करीब करीब समग्र बंगाल का मेरा दौरा हुआ है। बंगाल में के कोने कोने में, कलकत्ता जाइए, दुर्गापुर जाइए, उत्तर बंगाल जाइए, हर जगह पे एक ही आवाज है, ये सरकार को बदल दो, ममता बनर्जी को बाय बाय टाटा कर दो। पूरे बंगाल की जनता मांग कर रही है कि महान पश्चिम बंगाल के अंदर अब परिवर्तन होना चाहिए। मोदी जी के नेतृत्व में यहाँ भारतीय जनता पार्टी की सरकार बननी चाहिए। पश्चिम बंगाल की बॉर्डर को सील कर कर पश्चिम बंगाल और देश भर से घुसपैठियों को चुन चुन कर देश के बाहर निकालना चाहिए। कवि गुरु की कल्पना का सोनार बांग्ला बनाना चाहिए। इसलिए पूरे बंगाल की जनता परिवर्तन के लिए तत्पर बैठी है, तैयार बैठी। जहां जाते वहां कहते हैं 5 मई को भाजपा सरकार आने वाली है। इस बार कोई डरना मत, कोई गुंडे की औकात नहीं है जो बंगाल के वोटर्स को रोकता। इस बार भय मुक्त होकर वोटिंग करना है और सिर्फ हराना नहीं है टीएमसी को, मूल समेत उखाड़ कर बंगाल की खाड़ी में फेंक देना। এদিন শুভেন্দু অধিকারী ছাড়াও বালিগঞ্জের বিজেপি প্রার্থী শতরূপা এবং রাসবিহারীর স্বপন দাশগুপ্ত মনোনয়ন জমা দেন। এরপর সার্ভে বিল্ডিং এর সামনে হাওয়া গরম হয়ে ওঠে। মুখোমুখি তৃণমূল বিজেপি, চলে স্লোগান, পাল্টা স্লোগান। নিউজ 18 বাংলা। বিচারাধীনদের মধ্যে যাদের নাম বাদ যাবে তারা আবেদন জানাতে পারবেন ট্রাইব্যুনালে। বৃহস্পতিবার থেকে সেই ট্রাইব্যুনাল কাজ শুরু করবে, বুধবার সুপ্রিম কোর্টে জানিয়েছিল কমিশন। কিন্তু তার হলো কই? ট্রাইব্যুনাল নিয়ে বুধবারই মুখ্য সচিবকে চিঠি দেন রাজ্যের সিইও। ট্রাইব্যুনালটা এখনো শুরুই হলো না, কবে যে শুরু হবে আমরা কিছুই জানি না। মনে তো হচ্ছে আমরা ভোটেই দিতে পারবো না। কি করছে নির্বাচন কমিশন? ট্রাইব্যুনালটা তো এখনো শুরু হলো না, কবে শুরু হবে ট্রাইব্যুনাল? কবে বিচার পাবো আমরা? এবছর তো আমরা ভোট দিতে পারবো না। কি করছে নির্বাচন কমিশন? বুধবার সুপ্রিম কোর্টে ছিল এসআইআর মামলার শুনানি। সেখানে নির্বাচন কমিশনের আইনজীবী জানান, জলশক্তি বোর্ডে ট্রাইব্যুনালের জন্য সময় নেওয়া হয়েছে। বুধবার থেকে ট্রেনিং, বৃহস্পতিবার থেকে ট্রাইব্যুনাল কাজ শুরু করবে। কমিশনের আইনজীবী তো বললেন, কিন্তু বৃহস্পতিবার থেকে ট্রাইব্যুনালের কাজ শুরু হলো কই? এখন যে আমরা ভোট দিতে পারবো কি না পারবো সেটা এখনো পাচ্ছি না, সিউরি পাচ্ছি না। 23 জেলার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নেতৃত্বে 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, কিন্তু ট্রাইব্যুনাল বৃহস্পতিবারও কাজ শুরু করতে পারল না। বিচারাধীনদের মধ্যে যাদের নাম বাদ যাবে তারা ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন, কিন্তু সেটা হবে কবে? ট্রাইব্যুনাল তো এখনো কাজই শুরু করেনি। তাই অনেকেরই প্রশ্ন, যাদের নাম বাদ গিয়েছে তাদের ভোটের ভবিষ্যৎ কি? 6 এপ্রিল প্রথম দফার মনোনয়ন জমার শেষ দিন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সেদিনের তালিকাতেই প্রথম দফার ভোট হবে, কিন্তু ট্রাইব্যুনাল তো এখনো শুরুই হলো না। তাহলে যাদের নাম বাদ গিয়েছে তারা কি করবেন? ট্রাইব্যুনালে কবে তাদের নিষ্পত্তি হবে? আর যদি 6 এপ্রিলের পরে কেউ ট্রাইব্যুনালে বৈধ ভোটার প্রমাণিত হন তাহলে কি হবে? বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তিনি কি আর লিস্টে নাম তুলতে পারবেন? এবার কি আর তিনি ভোট দিতে পারবেন? বুধবার এসআইআর মামলা শুনানিতে জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ, ট্রাইব্যুনালের বিচারে বৈধ হওয়ার পরেও যারা ভোট দিতে পারবেন না তাদের ভোটাধিকার চিরতরে মুছে দেওয়া যায় না। এবার ভোট দেওয়া ভোটার যদি ট্রাইব্যুনালে চ্যালেঞ্জড হন এবং অবৈধ ঘোষিত হন তাহলে সেটাও ঠিক হবে না। অত্যন্ত পীড়াদায়ক পরিস্থিতি। আদৌ আমরা ভোট দিতে পারবো কি না সন্দেহ, কারণ ট্রাইব্যুনাল এখনো শুরুই হলো। নির্বাচন কমিশনার যেটা বলেছে 6 তারিখের মধ্যে যাদের ট্রাইব্যুনালে আবেদন করবে তাদের নামগুলো উঠবে, কিন্তু এখনো চালুই হলো না। এটা ইচ্ছাকৃতভাবে একটা সম্প্রদায়কে ভোটদান থেকে বিবৃত করার একটা চক্রান্ত।
ট্রাইব্যুনালের নিষ্পত্তি সম্পর্কে এবং ট্রাইব্যুনালের কাছে মানুষের মামলা নিয়ে যাওয়া সম্পর্কে সেই পরিকাঠামোটা কিন্তু সঠিকভাবে করা হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং অনেক বিচারপতিরা তাদের অসন্তোষ প্রকাশ করেছেন। ট্রাইব্যুনাল তো চালু করার কথা হচ্ছে সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল চালাবে। নিউজ 18 বাংলা। চিংড়িহাটায় মেট্রোর কাজ আটকে রয়েছে সেই 2024 থেকে। 366 মিটার অংশের অসমাপ্ত কাজের অনুমতি শেষমেশ দিল কলকাতা ট্রাফিক পুলিশ। মে মাসের 15 আর 22 তারিখ এই দুদিন কাজের অনুমতি মেট্রো রেলকে। ইএম বাইপাসে অত্যন্ত ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ মোড় চিংড়িহাটা। এই চিংড়িহাটায় মেট্রোর কাজ 2024 সাল থেকে আটকে মাত্র 366 মিটার অংশে কাজ বাকি। মেট্রো কর্তৃপক্ষ বারবার অভিযোগ করেছে পুলিশ অনুমতি দিচ্ছে না। অবশেষে সেই সবুজ সংকেত মিলেছে। RVNL কে কাজ শুরুর অনুমতি দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। 15 মে এবং 22 মে এই দুই শুক্রবারে মেট্রো রেলকে কাজের অনুমতি দেওয়া হয়েছে। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর মেট্রোর অরেঞ্জ লাইন। এখন মেট্রো চলে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত। তারপরে চিংড়িহাটায় জট। বেলেঘাটা এবং চিংড়িহাটায় গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের মাঝে 366 মিটার অংশের কাজ অসম্পূর্ণ। 3টি পিলার তৈরির কাজ বাকি। এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। গত 23 ডিসেম্বর হাইকোর্ট নির্দেশ দেয় 15 ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করতে হবে। রাজ্য আর ট্রাফিক পুলিশকে 6 জানুয়ারির মধ্যে তাদের সিদ্ধান্ত আদালতে জানাতে হবে। ভারত ফেস্টিভ্যালের দেশ, মেট্রোর কাজের সঙ্গে জনগণের বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে। রাজ্যের মনোভাবে সন্তুষ্ট নই। বারবার নির্দেশের পরেও কাজ না হওয়ায় নির্দেশ দিতে বাধ্য হচ্ছি। কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। গত 23 মার্চ সেই মামলা খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, হাইকোর্টের রায়ে কোনো সমস্যা নেই। আমরা নিশ্চিত এই প্রকল্পের কাজ নির্দিষ্ট সময় বেঁধে শেষ হতে পারে। এরপরেই মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কলকাতা পুলিশ, দেয় অসমাপ্ত কাজ শুরুর অনুমতি। অবশেষে RVNL এবং মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে মে মাসে তারা এই কাজটি করতে পারবে। ফলে এই যে 366 মিটার অংশের যে কাজ বাকি রয়েছে, যে সেই কাজ সম্পূর্ণ হয়ে গেলে এই প্রকল্পের কাজে গতিও চলে আসবে। এই কাজ করতে গেলে বড় আকারে যানজট তৈরি হবে না বলে জানাচ্ছে নির্মাণকারী সংস্থা RVNL। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।